কিছুক্ষণ আগেই হিন্দুস্তান টাইমসকে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা থেকে একেবারেই পরিষ্কার যে সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা থাকছেন না। যদিও তিনি এই দোষটি দিয়ে দিয়েছেন বিএনপির ঘাড়ে, এবং বিএনপি যেহেতু বলেছেন সব দলকে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চয়তা দেওয়ার জন্য, তাই তিনি বলেছেন যে তিনি বিএনপির মন্তব্য বা বিএনপির রায়কে তিনি অগ্রাহ্য করতে পারেন না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগের সভানেত্রী আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু ফোন রেকর্ড ফাঁস হওয়ার পর থেকে এটি নিশ্চিত হওয়া গিয়েছে যে তিনি এখনো ভাবছেনই না যে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি এখনো মনে করেন তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশে এখন যে সরকার আছে সেটিকে তিনি জোর দখলকারী হিসেবে আখ্যায়িত করেছেন। সেদিক থেকে বলা যায় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়াটা আসলে এই সরকার নিশ্চয়তা দিলেও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেই বিষয়ে কিন্তু একটি বড় ধরনের প্রশ্ন থেকে যায়। অন্যদিকে বিপ্লবী সরকার গঠনের উদ্যোগকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি গুঞ্জন আমরা শুনতে পাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্য হিন্দুস্তান টাইমস অর্থাৎ ভারতীয় একটি গণমাধ্যমকে, যেই ভারতীয় গণমাধ্যম কিন্তু বাংলাদেশের পক্ষে কিংবা বিপক্ষে একের পর এক প্রোপাগান্ডা ছাড়িয়ে যাচ্ছে। আমরা দেখেছি একটি পশ্চিম বাংলার একটি সংবাদ মাধ্যম যেই একটি নেক্কারজনক কাহিনী করেছে সার্বভৌম এবং স্বাধীন এই দেশের বিপক্ষে, যে একটি অংশ অর্থাৎ চট্টগ্রামকে তাদের অংশ হিসাবে করে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, যেটি আসলে মিডিয়ার কোনো ক্যাটাগরিতেই গণমাধ্যমের কোনো অংশেই সেটি পড়ে না। সেই কাজটি করেছে সেই দেশেরই একটি নামকরা গণমাধ্যমকে যখন আমাদের প্রধান উপদেষ্টা এই সংবাদ নিশ্চিত করে, এই তথ্য দেয়, তখন আর বলার অপেক্ষা রাখে না যে সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়াতে কোনো বাধা কিন্তু রইল না। আরেকটি ব্যাপার বলা যায়, দেশের যদি বর্তমান অবস্থা নিয়ে আমি কথা বলি, দেশের অবস্থা হলো এমন যে দেশের দ্রব্যমূল্যের লাগাম তো কেউ টানতে পারছেই না। সেই দ্রব্যমূল্যের অবস্থা জানা নিয়ে আওয়ামী লীগ আমলে কি দ্রব্যমূল্যের এই অবস্থা ছিল না? আওয়ামী লীগের আমলে কি চরম মূল্যে আমরা পণ্য কিনিনি? এই উত্তর জানার জন্য আমি নেমে পড়েছিলাম মাঠে ময়দানে। আমি যদি একটি ব্যক্তির একটু কোট করেই আপনাদেরকে বলতে চাই যে আসলে কি হলো। আমি একটি দেশের নামকরা একটি কাঁচা বাজারে গিয়েছি এবং যাওয়ার পরে সেখানকার সেই ব্যক্তিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আওয়ামী লীগ আমলেও তো এমনই ছিল, এর চেয়েও বেশি ছিল অনেক সময় অনেক কিছুর দাম, তবু কেন আপনারা হতাশ? আপনারা কি অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাচ্ছেন না? ওই ব্যক্তির উদাহরণ এবং ওই ব্যক্তির কথাটি আমার কাছে মনে হয়েছে যুক্তিপূর্ণ, এবং ওটিই আসলে এখন দেশের মানুষের হতাশার কারণ। তিনি আমাকে মুচকি হেসে উত্তর দিয়েছিলেন তার ওই গ্রাম্য ভাষায়, যেটাকে আমি শুদ্ধ ভাষায় এভাবে ইমপ্লিফাই করতে চাই, যে তিনি আমাকে উত্তর দিয়েছিলেন যে আগে যখন দাম বৃদ্ধি পেত কোনো একটা জিনিসের, তখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিনোদনমূলক কথাবার্তা বলতেন, আর যাই বলতেন, এই ধরুন কাঁঠালের বার্গার কিংবা কুমড়োর বদলে কুমড়োর বেগুনের বদলে যাই বলতো, আমরা অ্যাটলিস্ট এটুকু বুঝে নিজেকে সান্ত্বনা দিতাম যে আমাদের দেশের রাজা, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি খোঁজ খবর রাখছেন, তিনি জানেন যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু তিনি হতাশ হয়েছেন একটি জায়গাতেই, আজকে যখন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ নাজেহাল, তখন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যখন কোনো নিশ্চয়তা দেওয়া হয় না, যখন কোনো আশ্বাস দেওয়া হয় না, ঠিক সেই জায়গাটাতেই কিন্তু উনি হতাশ হয়েছেন। এবং উনি একটি জিনিস আমার কাছে উনি বলেছেন যে উনি আসলে চিনেনই না বাণিজ্য উপদেষ্টাকে, অর্থাৎ ওনারা তো উপদেষ্টা বুঝেন না, ওনারা মনে করে বাণিজ্য মন্ত্রী। উনি আমাকে বোঝাচ্ছিলেন যে বাণিজ্য মন্ত্রী কেন আজ পর্যন্ত একটি বিবৃতি দিল না, এই দ্রব্যমূল্যের লাগাম কিভাবে টানা সম্ভব। তাদের কথা হলো 1 মাস যাক, 2 মাস যাক, 3 মাস যাক, 1 বছর যাক, একটি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সাধারণ জনগণ মেনে নিতে বাধ্য যে কিছু জায়গায় অনিয়ম, অন্যায়, অবিচার হবে। কিন্তু তাদের হতাশার জায়গাটুকু হলো আশ্বস্ত করতে পারছে না বাংলাদেশের এই সরকার। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা তিনি মনে করেন বাংলাদেশের মানুষকে
আশ্বস্ত না করা। তার মতে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার যদি তাদেরকে একটি আশ্বাস দেয় যে আগামী 6 মাসের মধ্যে আমরা এই কাজগুলো করতে চাই, রোড ম্যাপ যেটাকে বলে। অন্যদিকে আবার বিএনপির যেই বাংলাদেশের এখন অন্যতম প্রধান দল, বিএনপির যেই অবস্থান, সেই অবস্থান নিয়েও মানুষের মনে কিন্তু ভ্রান্তিকর একটি অবস্থা রয়েছে। জামাতের অবস্থান নিয়ে মানুষের মনে বিভ্রান্তিকর একটি অবস্থান রয়েছে। জাতীয় পার্টির অফিস পোড়ানোর পক্ষে বা সাধারণ জনগণ দাঁড়িয়েছে, আবার একটি বড় অংশ বলছেন যে আসলে জাতীয় পার্টির অফিস পোড়ানো কিন্তু উচিত হয়নি, কেননা তারা একটি রাজনৈতিক দল, তাদেরকে মোকাবেলা জনগণ ভোটের মাধ্যমে করবে। এরকমটাও কিন্তু আমরা সাধারণ জনগণের কাছ থেকে শুনেছি। তবে আজকের দিনে যেই জায়গায় আমার চোখ আটকে গিয়েছে, আজকের শিরোনামে, আজকের পত্রপত্রিকায় যেই চোখ আমার আটকে গিয়েছে, যে ব্যক্তি সবার আগে শেখ হাসিনার পদত্যাগ চেয়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন, ডক্টর সলিমুল্লাহ খান স্যার, তিনি কিন্তু আজকে একটি কোড লাইন বলেছেন। তিনি বলেছেন আমরা যেটা পেয়েছি এটি হলো মরার স্বাধীনতা। এই জায়গাটি কিন্তু আমাদেরকে হতাশ করেছে সাধারণ জনগণ হিসাবে। যদি গণমাধ্যম কর্মী হিসাবে নিজের মতামত জানাতে চাই, সেই জায়গাটা থেকে বলতে চাই আবিদের কথা, অর্থাৎ একান্তই আমার কথা। অন্তর্বর্তী সরকার কি কাজ করছেন সেটি কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা চাই তাদের রোডম্যাপ, আমরা চাই বিএনপির সুস্পষ্ট অবস্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদের যে সুসম্পর্ক, তারা একদিক দিয়ে বলছেন, অন্য দিক দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মতামতের দ্বিমত কিন্তু বিএনপি পোষণ করছেন। আমরা বিএনপির স্থায়ী কমিটির অনেক নেতাকে দেখেছি যে এই জায়গাটাতে কিন্তু তারা দ্বিমত পোষণ করেছেন, এবং স্থায়ী কমিটির মেম্বারদের সাথেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে এই বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের মানুষজনদের সাথে কিন্তু দ্বিমত পোষণ হয়েই যাচ্ছে। এবং জামাতের যে অবস্থান, আমিরের বিভিন্ন কথাকে মানুষ খুব সাদরে গ্রহণ করেছে, এবং তিনি অত্যন্ত সুস্পষ্ট বক্তা হিসেবে আমাদের মাঝে পরিচিত। কিন্তু তার একটি কথা নিয়ে এখন যে বিতর্কের সৃষ্টি হয়েছে, আমরা দেখেছি অনেক সমন্বয়ক বিষয়টি নিয়ে কথা বলেছেন যে ফেসিস্টকে আর ফেসিস্ট, বারবার ফেসিস্ট বলা যাবে না। অতএব বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যদি তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা না করে, সুস্পষ্টভাবে যদি দাঁড় না করায়, তাহলে আবিদের কথা সমাধান আবিদও পাবে না, জনগণও পাবে না, কেউই পাবে না। গণমাধ্যম কর্মীরা চেষ্টা করছেন সবার কথা জনগণের কাছে পৌঁছে দিতে, কিন্তু আসলেই সাধারণ জনগণ এক বিভ্রান্তকর এবং একটি অস্বস্তিকর পরিবেশের মধ্যে কাটাচ্ছে। 100 দিন পেরিয়ে যাওয়ার পরেও আজও কেন এই ধরনের বিভ্রান্তি থাকবে, তা নিয়ে আমাদের প্রশ্ন থেকেই যায়। ধন্যবাদ আপনাদের সকলকে, দেখা হবে আবারও।